তো কোশ্চেন কি বলছে? বলছে দ্য রিলেভেন্ট কোশ্চেন করেসপন্ডিং টু রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এখানে চারটে অপশানে চারটা কোশ্চেন দিয়েছে। সেই কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনটি রিফ্লেক্টিভ লেভেলের অন্তর্গত? তোমরা হয়তো অনেকে জানো না রিফ্লেক্টিভ লেভেলটা কি। মাথায় রাখবে, লেভেল অফ টিচিংয়ের মূলত তিনটে স্তর। এক নম্বর কি? মেমোরি লেভেল। আর দুই নম্বর কি? আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আর তিন নম্বর কি? রিফ্লেক্টিভ লেভেল। এই তিনটে লেভেল রয়েছে। এই তিনটে লেভেলের মধ্যে কোনটি মানে আমাকে কোশ্চেন করেছে কি রিফ্লেক্টিভ লেভেল থেকে, যে রিফ্লেক্টিভ লেভেলের অন্তর্গত কোন কোশ্চেনটি। চলো আমরা কোশ্চেনটা একটু রিড করি। অপশন এ কি বলছে? একটি বিড়াল ও একটি ইঁদুরের মধ্যে মৌলিক পার্থক্যগুলো ব্যাখ্যা করা। এই যে মৌলিক পার্থক্যগুলো ব্যাখ্যা করা, এটা কি তোমার রিফ্লেক্টিভ লেভেলের অন্তর্গত? তারপরে কি বলছে? কাম ক্রিয়ার অতীতকাল কি? মানে কাম মানে আশা, এই আশার অতীতকাল কি? এই কোশ্চেনটা কি রিফ্লেক্টিভ লেভেলের অন্তর্গত? তারপরে সি কি বলছে? আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা কি তোমার রিফ্লেক্টিভ লেভেলের অন্তর্গত? তারপরে কি বলছে? যদি ইলিশ মাছ জলের বাইরে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারত, তবে তোমার ব্যাখ্যা কি হতো? বলছে যদি ইলিশ মাছ জলের বাইরে দীর্ঘক্ষণ থাকতে পারত, তাহলে তোমার ব্যাখ্যাটা কি হতো, তুমি কিভাবে ব্যাখ্যা দিতে, যদি তবে। ঠিক আছে, তাহলে কোন কোশ্চেনটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের অন্তর্গত? এখানে মূলত যে উত্তরটা হবে সেটা হবে কি ডি, কি যদি ইলিশ মাছ জলের বাইরে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারতো তবে তোমার ব্যাখ্যা কি হতো। কেন? কারণ হলো এই যে লেভেল অফ টিচিংয়ের মধ্যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হলো সর্বোচ্চ লেভেল। মানে সর্বোচ্চ লেভেল বলতে কি, যে যেখানে সর্বোচ্চ জ্ঞান প্রয়োজন পড়ে। আমি নিচে ব্যাখ্যা করেছি, তাই আমি জাস্ট তোমাদের বোঝালাম। নিচে আসো, বিশ্লেষণে কি বলছে, কেন অপশন ডি সঠিক আমরা একটু দেখে নেব। কি বলছে? যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এটি শিক্ষণের সর্বোচ্চ স্তর। এই স্তরের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে সমস্যা সমাধান মানে প্রবলেম সলভিং, সমালোচনামূলক চিন্তা ভাবনা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সৃজনশীল বিশ্লেষণ ক্ষমতার বিকাশ ঘটানো। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের উদ্দেশ্য কি তাহলে? মুখস্থ করে নাও। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ অ্যানালাইসিস, এই ক্ষমতার বিকাশ ঘটানো হলো কি রিফ্লেক্টিভ লেভেলের মূল উদ্দেশ্য। এখানে আমি কেন ডিটাকে চয়েস করেছি, কারণ হলো এই প্রশ্নে শিক্ষার্থীদের সামনে একটি কাল্পনিক পরিস্থিতি মানে হাইপোথেটিক্যাল সিনারিও তুলে ধরা হয়েছে। তোমরা বলতে পারো যে স্যার হাইপোথেটিক্যাল কেন বলা হচ্ছে বা কাল্পনিক কেন বলা হচ্ছে? কারণ এখানে বলছে ইলিশ মাছ যদি দীর্ঘক্ষণ জলের বাইরে বেঁচে থাকতে পারতো, তাহলে তোমার ব্যাখ্যাটা কি হতো। এখানে বলছে যদি পারতো। এই যে যদি পারতো মানে এটা অনুমানমূলক কথা, মানে জাস্ট আমরা হাইপোথেসিস করে বলি। ঠিক আছে, এটা কিন্তু বাস্তবে নয়। আমি যদি তোমাকে বলি যে যদি তুমি কালকে যেতে তাহলে ঘটনা অন্যরকম ঘটতো, তুমি তো যাওনি, কিন্তু আমি কল্পনা করে বলছি যদি যেতে তাহলে অন্যরকম হতো। এই ধরনের একে থিঙ্কিংকে বা সিচুয়েশনকে বলা হয় হাইপোথেটিক্যাল। তাহলে এই কোশ্চেন আমরা হাইপোথেটিক্যাল সিনারিও দেখতে পাচ্ছি। তারপর কি বলছে? এর উত্তর কোনো বইতে সরাসরি মুখস্থ পাওয়া যাবে না। কেন? এখানে তোমাকে বলছে যদি বাইরে দীর্ঘক্ষণ বেঁচে থাকতো তোমার ব্যাখ্যা কী হতো। তাহলে তোমার ব্যাখ্যা চেয়েছে, তাহলে তোমাকে নিজে থেকে উত্তরটাকে বা নিজে থেকে ব্যাখ্যাটাকে জেনারেট করতে হবে বা তৈরি করতে হবে। মানে তুমি এই উত্তর তো বই পাবে না, তাহলে তোমাকে নিজে থেকে ব্যাখ্যা করতে বলেছে। মানে এটা তোমার ক্রিয়েটিভিটি, তুমি তৈরি করছো, যে কোনো কিছু তুমি তৈরি করছো মানে ক্রিয়েটিভিটি মানেই হলো কি রিফ্লেক্টিভ লেভেল নলেজ। ওকে, শিক্ষার্থীকে তার জন্য জীববৈজ্ঞানিক জ্ঞান যেমন ফুলকা বা রেসপিরেটরি পদ্ধতি ব্যবহার করে নিজের মতো করে একটি যুক্তিপূর্ণ ব্যাখ্যা তৈরি করতে হবে। মানে সেই মাছের ফুলকা সিস্টেম জানলে সে কিন্তু ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারবে। আর এই ধরনের মুক্ত চিন্তা বা ওপেন এন্ডেড প্রশ্ন সরাসরি রিফ্লেক্টিভ লেভেলকে নির্দেশ করে। তাহলে আমরা জানতে পারলাম রিফ্লেক্টিভ লেভেল কেন।
তোমরা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায় আসে, অনেক পরীক্ষাতে আসে, বিশেষ করে তোমার রাজস্থানের টেটগুলোতে বেশি আসে। আমাদের এখানেও কিন্তু কোশ্চেন দিয়েছে, আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মূলত 2023 সালে। তাহলে বুঝতেই পারছো এ ধরনের কোশ্চেন দেবে। তারপরে আসো অন্যান্য বিকল্পগুলি কেন সঠিক নয়, এটা আমরা জানবো। দেখো এই অপশানে কি বলেছে, একটি বিড়াল ও একটি ইঁদুরের মধ্যে মৌলিক পার্থক্যগুলো ব্যাখ্যা করা। তাহলে এটা রিফ্লেক্টিভ লেভেল কেন নয়? কারণ হলো এখানে যেটা জোর দিয়েছে যে পার্থক্যগুলোকে ব্যাখ্যা করা। পার্থক্য এইটি মূলত আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের মধ্যে পড়বে। কেন? কারণ বলছে যে এই প্রশ্নে দুটি প্রাণীর বৈশিষ্ট্য তুলনা এবং পার্থক্য করতে বলা হয়েছে। এটি শিক্ষার্থীর ধারণাগত স্পষ্টতা যাচাই করে। যেহেতু এটা কোনো নতুন বা জটিল সমস্যার সমাধান নয়, তাই এটি রিফ্লেক্টিভ স্তরে পড়ে না। মানে এখানে জাস্ট তুমি বিষয়কে ভালোভাবে বুঝতে পেরেছো না পারোনি। ভালোভাবে যদি বুঝতে পেরে থাকো তাহলে ওটা আন্ডারস্ট্যান্ডিং। আর সে বোঝার ফলে তুমি যদি নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো থিঙ্কিং, নতুন কোনো চিন্তাধারা জেনারেট করতে পারো, তৈরি করতে পারো, উৎপাদন করতে পারো, তাহলে তাকে বলা হয় রিফ্লেক্টিভ লেভেল। ওকে, তাহলে এটা কি হবে? পার্থক্য করতে পারাটা মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তোমরা বলতে পারো যে স্যার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে কী হতে পারে? আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে এটাও হতে পারে যে তোমার সূত্র রয়েছে এবং উদাহরণ রয়েছে, দুয়ের মধ্যে কী সম্পর্ক রয়েছে এটা এস্টাবলিশ করতে পারা, বা দুটো বিষয়ের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে কী রিলেশন রয়েছে সেটা বুঝতে পারা, বা কোনো বিষয়কে তোমার ঠিকমতো সামারি করে বলতে পারা। এটা কি? এগুলো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তারপর অপশন বি কী বলছে যে কাম ক্রিয়ার অতীতকাল কী? এখানে সরাসরি আমাকে বলছে যে এই যে কাম একটা ইংরেজি ভার্ব, এই ভার্বটির বলছে অতীত অর্থাৎ পাস্ট টেন্স কী হবে। তাহলে এর পাস্ট টেন্স যেহেতু আমার কাছে চেয়েছে, তার মানে কি আমি এই উত্তরটা কখন দিতে পারবো? এই উত্তরটা আমি তখনই দিতে পারবো যখন আমার মুখস্থ থাকবে। যেমন কামের পাস্ট কি? গেম। কামের পাস্ট গেম, আমি তখনই কী বলতে পারবো, মানে তখনই উত্তর দিতে পারবো যখন আমি মুখস্থ করে রাখতে পারবো। তুমি আমাকে বলো কামের পাস্ট হলো গেম, এটার জন্য কি কোনো কিছু ভাবতে হবে? কোনো চিন্তার কাজ রয়েছে? কোনো চিন্তার কাজ নেই। এখানে যেটা রয়েছে সেটা হলো কি, সেটা হলো যে আমরা যদি মুখস্থ করতে পারি বা মুখস্থ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা উত্তর দিতে পারবো। তাই এই যে মুখস্থ কোনো বিদ্যা বা মুখস্থ কোনো কিছু আমাদের মধ্যে থাকা, একে বলা হয় মেমোরি লেভেল অফ টিচিং। একে কী বলা হয়? মেমোরি লেভেল অফ টিচিং। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রেখে দাও যে মেমোরি লেভেল অফ টিচিংকে বলা হয় কি? লো লেভেল অফ টিচিং। লো লেভেল অফ টিচিং অর্থাৎ লো লেভেল নলেজ। ঠিক আছে, আর হাই লেভেল নলেজ কি? তোমাদের কোশ্চেন দিতেই পারে যে হাই লেভেল নলেজ কি, তাহলে রিফ্লেক্টিভ লেভেল বা হাই লেভেল অফ টিচিং রিফ্লেক্টিভ লেভেল, আর লো লেভেল অফ টিচিং তাহলে তোমার মেমোরি লেভেল অফ টিচিং। আচ্ছা, বলছে কাম ক্রিয়ার অতীতকাল কি, এই কোশ্চেনটা কেন রিফ্লেক্টিভ লেভেল নয়, কেন মেমোরি লেভেল আন্ডার? কারণটা হলো কি, বলছে এটি একটি সম্পূর্ণ স্মৃতিভিত্তিক বা তথ্যমূলক প্রশ্ন, মানে ফ্যাকচুয়াল। মানে যে কোনো ফ্যাক্ট বলেই সেটা কী হবে? মেমোরি লেভেল অফ টিচিং হবে। এখন আমি যদি বলি যে তোমার জন্মসালটা কত, বা তোমার জন্ম তারিখ কত, বা তুমি আমাকে 1 থেকে 100 পর্যন্ত শোনাও, বা বলো তো ভারত কবে স্বাধীন হয়েছে, বা বলো তো সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেছিলেন। এই যে কোশ্চেনগুলো, এগুলো তুমি তো কী করতে পারো, এখানে তো চিন্তার কিছু নেই। এই কোশ্চেনগুলো উত্তর দিলে তোমাকে সরাসরি যদি মুখস্থ থাকে তাহলে তুমি উত্তর দিতে পারবে। ঠিক আছে, তারপর কি বলছে, ব্যাকরণের একটি নির্দিষ্ট নিয়ম মনে রেখে শিক্ষার্থীকে শুধু কেম শব্দটি স্মরণ করতে হবে। মানে ওই যে যেটা বলছে কামের অতীতকাল কি, এই কামের অতীতকাল কেম, এই কথাটা যদি মনে রাখতে পারে বা স্মরণ করতে পারে তাহলে আনসার দিতে পারবে। এখানে কোনো চিন্তা ভাবনা বা বিশ্লেষণের প্রয়োজন নেই। তাই এটি বি অপশান হচ্ছে কি মেমোরি লেভেল। ঠিক আছে, তারপর আসো অপশান সি কেন রিফ্লেক্টিভ লেভেলে অন্তর্গত নয় দেখে না। অপশান সিতে বলছে কি আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে বলেছে। তো এই আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা এটা মূলত তোমার মেমোরি লেভেল আন্ডারেই পড়বে। আবার লোয়ার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলেছে, কিন্তু আমি এটাকে মূলত মেমোরি লেভেল বলবো। কেন? আসামের ভৌগোলিক অবস্থান কি, তুমি ঠিক তখনই সেই ভৌগোলিক অবস্থানগুলো বলতে পারবে যখন আসামের ভৌগোলিক অবস্থানের উপাদানগুলো তোমার কী থাকবে? প্রস্তুত থাকবে। যেমন
এটিকে আমি এইভাবে বলতে পারি যে এটি বইতে পড়া নির্দিষ্ট কিছু ভৌগোলিক তথ্য হুবহু পুনরুৎপাদন বা বর্ণনা করার প্রশ্ন। আমি বললাম যে আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, তার মানে কি তুমি বইয়ে পড়ে এসেছো, মুখস্থ করেছো, আর হুবহু সেটাকে তুমি উত্তর দিচ্ছ বা সেটাকে বলছো। তার মানে এটা হচ্ছে কি মেমোরি লেভেল। এতে নতুন কোনো সমস্যা সমাধান বা সক্রিয় চিন্তার সুযোগ নেই, কারণও তুমি বই থেকে মুখস্থ করে বলছো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে। এই দ্বিতীয় নম্বর কোশ্চেনে কী বলছে? বলছে এ টিচার আইডেন্টিফাইজ দ্য ডিফিকাল্টি ইন প্রোনাউন্সিয়েশন অফ এ চাইল্ড। বলছে একজন শিশুর উচ্চারণের সমস্যা আইডেন্টিফাই করেছেন একজন শিক্ষক। কোথায় সমস্যা? উচ্চারণে। উচ্চারণে কোথায়? যখন তিনি ইংলিশ প্রোজ জোরে জোরে পড়েন। মানে একটা শিশু ধরে নাও জোরে জোরে ইংরেজি প্রোজ পড়ছে এবং টিচার দেখছেন যে তার প্রোনাউন্সিয়েশন বা তার উচ্চারণে কী রয়েছে? সমস্যা রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বলছে দিস মে বি কল্ড। এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা, অপশান এ কি বলছে? শিখনের অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে শিখনের অ্যাসেসমেন্ট। এই শিখনের অ্যাসেসমেন্টটা কি তোমরা যারা জানো না আমি বলে দিই। এগুলো হলো এক একটা মূল্যায়নের ধাপ। এখন ধরে নাও তুমি সারা বছর কি পড়লে, আর যা পড়লে মানে যা শিখলে তার আমি মূল্যায়ন করছি, মানে তার বিচার করছি যে তুমি কতটা শিখেছো, তার এভ্যালুয়েট করছি বা তার এভ্যালুয়েশনকে আমরা কি বলবো? অ্যাসেসমেন্ট অফ লার্নিং। একে আরেকটা নামে বলা হয় কি? সামেটিভ অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন। একে কী বলা হয়? সামেটিভ অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন। মানে হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। তোমরা এই যে সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষাগুলো দিচ্ছ বা যে কোনো ইয়ারলি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, যে পরীক্ষাগুলো ধরো না তুমি সেমিস্টার পরীক্ষা দিলে ফার্স্ট সেমিস্টার, তাহলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে তুমি কী করছো? সেকেন্ড সেমিস্টার উঠছো, তার মানে চূড়ান্ত পরীক্ষা এগুলো। এই চূড়ান্ত পরীক্ষাগুলোকে বলা হয় কি? সামেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। মানে তুমি একটা সেমিস্টারে কী কী শিখলে তার মূল্যায়ন করা, বা বছরে যেগুলো পরীক্ষা হয় মানে তুমি সারা বছর কী শিখলে তার মূল্যায়ন করা, তার পরীক্ষা নেওয়া, এগুলোকে বলা হয় কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এবার বলছে যে একজন শিক্ষক মূল্যায়ন করলেন বা আইডেন্টিফাই করলেন যে শিক্ষার্থীর কী রয়েছে? প্রোনাউন্সিয়েশনে সমস্যা রয়েছে। তাহলে এটা তো সামেটিভ অ্যাসেসমেন্ট হবে না। হ্যাঁ, আরেকটা কথা বলি। সামেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং চেনার উপায় যে সামেটিভ অ্যাসেসমেন্ট সেগুলো হবে যেগুলোতে নম্বর যোগ বিয়োগ হবে। ধরে নাও তুমি সেমিস্টারে যদি পরীক্ষা দাও, তাহলে সেখানে তুমি খারাপ নম্বর পাও, তাহলে তোমার ফাইনালে কী হবে? তোমার ওই কম নম্বরই বা খারাপ নম্বরই যোগ হবে, বা খারাপ নম্বর পেলে তুমি ফেল করতে পারো, বা তুমি বেশি যদি নাম্বার পাও তাহলে তুমি টপার হতে পারো। তাহলে নম্বর যোগ বিয়োগ মানে র্যাঙ্ক তৈরির ব্যাপার রয়েছে, পাস ফেলের ব্যাপার রয়েছে, এই ধরনের যেখানে বিষয় রয়েছে সেগুলো হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সামেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, এটা কিন্তু তোমার আমরা প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টি আইডেন্টিফাই করাটাকে সামেটিভ বলবো না। কেন? কোনো টিচার তার প্রোনাউন্সিয়েশনে ডিফিকাল্টি আইডেন্টিফাই করলেন মানে তার চূড়ান্ত পরীক্ষা নিলেন এমনটা নয়। তারপর কি বলছে? অপশান বি অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা শিখনের জন্য মূল্যায়ন। এই শিখনের জন্য মূল্যায়নকে আরেকটা নামে বলা হয় ফরম্যাটিভ এভালুয়েশন। তোমাদের পরীক্ষাতে কিন্তু মানে বিভিন্নভাবে দিতে পারে। তোমাকে দিয়ে দিয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বা এই জায়গাতে তোমাকে দিয়ে দিতে পারতো কি? ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন। অ্যাসেসমেন্ট আর এভালুয়েশন সেম কথা, হ্যাঁ, তোমরা মনে রাখো। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং একে আমরা বলবো ফরম্যাটিভ এভালুয়েশন। ফরম্যাটিভ এভালুয়েশন বলতে গঠনমূলক মূল্যায়ন, বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে শিখনের জন্য মূল্যায়ন। এখন ধরো না তুমি কোনো স্টুডেন্টকে পড়াতে চাইছো, কোনো একটা লেসন তুমি তাকে শেখাতে চাইছো, তার শেখানোর জন্য তুমি তাকে কী করছো? মূল্যায়ন করছো। এখন ধরো আমি তোমাদের একটা ইউনিট পড়াচ্ছি, সেই ইউনিট পড়াতে পড়াতে আমি তোমাদের একটা কুইজ নিয়ে নিলাম, বা আমি তোমাদের একটা ওরাল টেস্ট নিয়ে নিলাম, বা একটা উইকলি টেস্ট নিয়ে নিলাম। এই টেস্টগুলো কেন নেওয়া হয়? এই টেস্টগুলো তো তোমাদের ফাইনাল পরীক্ষাতে যোগ হবে না, এই টেস্টগুলো তো ফাইনাল পরীক্ষাতে কোনো প্রভাব ফেলবে না। তারপরে কেন নেওয়া হচ্ছে? কারণ হলো আমি যে তোমাকে লেসনটা পড়াচ্ছি তুমি ঠিকভাবে বুঝতে পেরেছো কি না। আমি যদি তোমার মূল্যায়নটা করি তাহলে আমি কী বুঝতে পারবো?
যে তোমার পড়াতে কোনো সমস্যা আছে নাকি, সেই সমস্যাগুলো মূল্যায়ন করে আমি কি করব, তোমার সেই সমস্যাগুলো মূল্যায়ন করে আমি তোমাকে আবার পুনরায় তাকে পড়াবো যদি না বুঝতে পারো। আর যদি বুঝতে পারো তাহলে আমি পরবর্তী লেসন পড়াবো। তার মানে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হলো বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো আমরা যখন পড়ানোর জন্য মানে একটা লেসনকে ভালো মতো শেখানোর জন্য মূল্যায়ন করে থাকি, তাকে আমরা কি বলবো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কিন্তু তারপরে আসো যে সামেটিভ এভ্যালুয়েশন বা চূড়ান্ত মূল্যায়ন। তো সামেটিভ এভ্যালুয়েশন আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটা তো সেম কথা। তাহলে এই দুটো তো আমি অলরেডি বলেছি হবে না, আর বিও হবে না। কেন হবে না আমি নিচে ব্যাখ্যা করব। তারপর কি বলছে, ডায়াগনস্টিক এভ্যালুয়েশন বা নির্ণয় পরীক্ষা। হ্যাঁ, ডায়াগনস্টিক এভ্যালুয়েশন বা নির্ণয় পরীক্ষা এটা উত্তর হতে পারে। কেন হতে পারে? কারণ হলো যে আমি একজন টিচার হিসেবে যদি তোমাদের কোনো সমস্যা আমি আইডেন্টিফাই করতে পারি, তার মানে কি আমি নির্ণয় করছি। এই ডায়াগনস্টিক টেস্টিং বা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা এভ্যালুয়েশন এটা কি? এখন ধরে নাও তোমাকে ফিভার হয়েছে, ফিভার মানে জানো তো, মানে তোমাকে জ্বর হয়েছে। এই জ্বর হওয়ার সময় তুমি ডক্টর দেখাতে গিয়েছো, ডক্টর তোমাকে সঙ্গে সঙ্গে ওষুধ না দিয়ে তিনি কি করলেন, আগে তোমাকে একটা টেস্ট দিলেন। টেস্ট কেন দিলেন? কারণ হলো সেই টেস্টের মাধ্যমে তিনি জানতে চান, অর্থাৎ ডায়াগনোসিস করতে চান, মানে নির্ণয় করতে চান যে অ্যাকচুয়াল তোমাকে কোন জ্বর হয়েছে। তোমাকে কি ম্যালেরিয়া হয়েছে, না টাইফয়েড হয়েছে, না ডেঙ্গু হয়েছে। এগুলোকে কি করার জন্য, আইডেন্টিফাই করার জন্য কি করছেন তিনি, একটা ডায়াগনস্টিক সেন্টারে তোমার ব্লাড পরীক্ষা করতে পাঠাচ্ছেন। একই রকমভাবে একজন ক্লাসরুমের শিক্ষক কী করেন, একজন শিশুর যে সমস্যাগুলোকে, সেই এগুলোকে তিনি আইডেন্টিফাই করেন। মানে একজন শিশুর তো সমস্যা রয়েছে, এক্স্যাক্ট কিসের সমস্যা রয়েছে, এক্স্যাক্ট কোন জায়গাতে সমস্যা রয়েছে, এটাকে আইডেন্টিফাই করাকে বলা হয় কি, ডায়াগনস্টিক টেস্টিং। যেমন ওখানে বলেছে যে শিশুর সমস্যা তো রয়েছে, কিসের সমস্যা রয়েছে, প্রোনাউন্সিয়েশনে, মানে উচ্চারণের সমস্যা রয়েছে। এই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের সমস্যা, এই যে নির্ণয় করতে পারা যে সমস্যাকে এক্স্যাক্ট কোন জায়গাতে রয়েছে সেটাকে নির্ণয় করতে পারা, এটাকে বলা হয় ডায়াগনস্টিক এভ্যালুয়েশন। ঠিক আছে, দেখো তাহলে আমাদের অপশান ডি। ওকে, আমি এখানে অবশ্যই তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি যে শিক্ষণ প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট কোনো বিষয়ে শক্তির জায়গা বা এবং দুর্বলতা বা শেখার ঘাটতি বা নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য যে অভিজ্ঞতা করা হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্টিং। এটি ডায়াগনস্টিক টেস্টিং কেন? কারণ হলো ইংরেজি গদ্য উচ্চ স্বরে পড়ার সময় শিক্ষার্থী উচ্চারণের সুনির্দিষ্ট সমস্যাটি শনাক্ত করেছেন। আর শিক্ষণের এই স্তরে কোনো নম্বর বা গ্রেড দেওয়া হচ্ছে না, বরং সমস্যার মূল কারণটি খুঁজে বের করা হচ্ছে, যাতে পরবর্তী সংশোধিত বা সংশোধনীমূলক শিক্ষণ দেওয়া যায়। তাই এটিকে বলা হয় ডায়াগনস্টিক টেস্টিং। ওকে, এবার আসো অন্যান্য এগুলো কেন হলো না, আমি তোমাদের ব্যাখ্যা করেছি, তারপরে একটু আমি পড়ে শুনিয়ে দিই। কারণ হলো কি, এই দুটি মূল্যায়ন মানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর সামেটিভ এভ্যালুয়েশন হচ্ছে, এই দুটি মূল্যায়ন সাধারণ কোনো একটি কোর্স, শিক্ষাবর্ষ বা নির্দিষ্ট পাঠ্যক্রমের শেষে করা হয়, যেমন বার্ষিক পরীক্ষা বা ফাইনাল টার্ম পেপার। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে গ্রেড বা সার্টিফিকেট দেওয়া। পড়ার মাঝে উচ্চারণের সমস্যা চিহ্নিত করার সাথে এর কোনো সম্পর্ক নেই। এবার কি বলছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিখনের জন্য অ্যাসেসমেন্ট কেন উত্তর নেই? কারণ হলো এটি মূলত ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়ন এর অংশ, যা ক্লাসের চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতির ওপর নজর রাখতে এবং ফিডব্যাক দিতে সাহায্য করে। যদিও ডায়াগনস্টিক টেস্টকে অনেক সময় ফরম্যাটিভের একটা অংশ হিসেবে ধরা হয়, তবে এখানে যেহেতু সুনির্দিষ্ট কোনো লার্নিং ডিফিকাল্টি, অর্থাৎ বিশেষ করে এখানে যেটা বলা হয়েছে যে উচ্চারণের সমস্যা শনাক্ত বা ডায়াগনোসের কথা বলা হয়েছে, তাই সবচেয়ে নিখুঁত এবং নির্দিষ্ট উত্তরটি হবে ডায়াগনস্টিক টেস্ট। ওকে, ঠিক আছে।